আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে একটি ভয়ঙ্কর লোমহর্ষক একটি ঘটনা আমরা নিয়ে এসেছি এবং এই ঘটনাটি যখন আমার একজন ভাই আমার সাথে শেয়ার করেছেন তখন আমার গায়ের কাঁটা দাঁড়িয়ে পড়ে। আর এই ঘটনাটি তার সাথেই ঘটেছিল। চলুন আমরা কোনো রকমের কথা না বাড়িয়ে আমরা ঘটনায় চলে যাই। ঘটনাটি যার সঙ্গে ঘটেছে তার নাম শামীম আহমেদ। ওনার বাড়ি আমার বাড়ি থেকে বেশি দূরে নয়, কাছেই বলা যায়। ওনাদের সাথেও আমাদের কিন্তু খুব ভালো একটা সম্পর্ক। ওনার সাথে যে ঘটনাটা ঘটেছে এই ঘটনাটির সময়কাল খুব বেশি আগের নয়, এটি 2020 সালের দিকের ঘটনা। উনি একদিন ঘরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। বলে রাখা ভালো যে ওনার বাড়ির পাশেই একটা বড় রকমের কবরস্থান ছিল। এই কবরস্থানে পাশের যে গোষ্ঠী রয়েছে ওই গোষ্ঠীবর্গের যে মানুষগুলো মারা যেত ওই মানুষগুলো কবরস্থান ওখানে দেওয়া হতো এবং ওই কবরস্থানের পাশ দিয়েই অনেক মানুষের যাতায়াত হতো। তেমনইভাবে ওই শামীম ভাই একদিন ওনার বাড়ির পাশ ধরে ওই কবরস্থানের দিকে যাচ্ছিলেন। আর উনি বেকার হওয়া সত্ত্বে ওনার কোনো কাজকাম করে না, দোকানপাটই পড়ে থাকে। তো বরাবরের মতোই উনি ওখানে দোকানে ছিল। তো রাত 12টার পর তিনি বাড়িতে আসবেন বলে রওনা দেন। তো ওনাদের বাড়ির পাশে যে কবরস্থান ছিল ওই কবরস্থানে নাকি অনেক মানুষের সঙ্গে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, যেই ঘটনাগুলো উনিও শুনেছেন এবং আমরাও শুনেছি। উনি হাঁটতে হাঁটতে যখন বাড়ির দিকে রওনা দেন তখনই ওই কবরস্থানটা অতিক্রম করে উনি বাড়িতে আসবেন। এমতাবস্থায় উনি দেখতে পারেন রাত অন্ধকারের ভিতরে চাঁদের আলোটা যেন একটু ঘেবড়ে ঘেবড়ে আসছে এবং অতটুকু আলোতে তিনি পথ আর পথের মধ্যে কি আছে ওইটা তিনি দেখতে পারছেন। পূর্ণিমার পরের দিন এটা। তো আমরা দেখি যে পূর্ণিমার পরে কিন্তু চাঁদের আলোটা একদম কমে যায়। এরকম একটা সময় তিনি দেখতে পারেন যে কবরস্থানের পাশে একটা মুরগি এবং ওই মুরগির আশপাশে 10-12টা বাচ্চা, ছোটো ছোটো বাচ্চা, মনে হচ্ছে 2 দিন ধরে ফুটেছে এবং ওই বাচ্চাগুলো তার মাকে নিয়ে ঘোরাফেরা করছে। শামীম ভাই দেখতে পেরে তিনি বেশ অবাক হলেন এবং তিনি ছিলেন একটু লুবি টাইপের। উনি যেটা করলেন ওই মুরগিগুলোকে দেখার পর ওগুলোকে ধরার চেষ্টা করলেন। মনে মনে ফোন দিয়ে আঁটলেন যে যদি মুরগিগুলোকে আমি ধরে নিয়ে বাড়ি যেতে পারি তাহলে এগুলোকে বেশ টাকা বিক্রি করতে পারবো বা যে কোনো একটা কিছু করতে পারবো। আর যেহেতু রাত্রিবেলা এটা বেরিয়েছে, না জানি কার, হয়তো কেউ দেখবে না, যদিও কারো হতে পারে, কিন্তু বাড়িতে যায়নি এটা ভেবে তিনি এগুলোকে ধরার চেষ্টা করেন। তো ওনার মতলব ছিল খুব খারাপ, উনি খারাপ মতলব নিয়ে ওগুলোকে ধরার চেষ্টা করে। তো উনি যান, গিয়ে মুরগির বাচ্চা একটাকে তিনি ক্রমাগত ধরে ফেলেন এবং এক এক করে তিনি 2টা-3টা করে মুরগির বাচ্চা ধরছিলেন। উনি যখন মুরগির বাচ্চাগুলো ধরতে যাচ্ছেন তখনই দেখতে পারেন যে মুরগির মা যেটা রয়েছে ওইটা কিন্তু কোনো রকমের উস্কানি বা ফুস্কানি করছে না যে ওনাকে ঠুকর দিবে তারপর উল্টাপাল্টা কাজকর্ম করবে, এটা কিন্তু করেনি। উনি একটা একটা করে সবগুলো মুরগির বাচ্চা ধরে ফেললেন। ওনার মতে মুরগির বাচ্চা ধরেছিলেন 12টা। যখন তিনি ওনার লুঙ্গির যে একটা বাঁধন রয়েছে, তারপর লুঙ্গিতে এই হিন্দুদের মতো আর কি ধুতি পরে, ধুতির মতো আর কি বানিয়ে তারপর বাচ্চাগুলোকে রাখে এবং পরবর্তীতে ওই বড় মুরগিটাকে তিনি ধরার চেষ্টা করেন। কিন্তু ওই বড় মুরগিটা ধরার সময় ওনার সঙ্গে যা যা ঘটে উনি তখন এটার জন্য মোটেই প্রস্তুত ছিলেন না। উনি যখনই বড় মুরগিটাকে একটা খাবলা দেন তখনই দেখতে পারেন যে মুরগিটা এখানে উদাও ওনার পিছনে চলে গিয়েছে। পিছন দিকে যখন খাবলা দেন তখন পিছনে উদাও সাইডে চলে গিয়েছে। উনি বুঝতে পারছেন হয়তো এটা লাফ দিয়ে চলে যাচ্ছে বা অন্য কিছুভাবে চলে যাচ্ছে, হেঁটে চলে যাচ্ছে। উনি তখনও ওনার মাথায় এই সেন্সটুকু আসেনি যে এখানে খারাপ কিছু হতে পারে। উনি তখন মুরগিগুলোকে ক্রমাগত ধরতে চাইছেন এবং ধরতে পারছেন না। কিন্তু ওনার ধুতির মতো লুঙ্গির আকৃতিটাতে কয়েকটা মুরগির বাচ্চা ওখানে উনি ধরেছেন এবং উনি এটা অনুভব করছেন। তো উনি বড় মুরগিটাকে ধরতে পারেন না। উনি ভাবলেন যে এটাকে হয়তো ধরতে পারবো না, তো এখান থেকে চলে যাই, মুরগির বাচ্চাগুলো হলেই হবে। এই ভেবে তিনি এখান থেকে যে কবরস্থান ছিল 4-5টা, ওখান থেকে উঠে তিনি বাড়ির দিকে আবার রওনা দেন। তখনই তিনি হঠাৎ শুনতে পান পিছন থেকে কেউ একজন কান্না করছে। কান্নার শব্দ পেয়ে তিনি নিঃসন্দেহে ওখানে যাওয়ার চেষ্টা করেন। আবার গিয়ে দেখতে পারেন যে উনি এতক্ষণ যে মুরগিটাকে ধাওয়া করেছিলেন, যে মুরগিটাকে ধরার জন্য এত চেষ্টা করেছেন, এই মুরগিটার অর্ধেক অংশ মানুষের মতো পা রয়েছে এবং অর্ধেক অংশ মুরগির মতো মুখ।
দেখতে পেরে বেশ ভয়ে তিনি কাতর হয়ে পড়েন এবং পিছন ঘুরে দৌড় দেওয়ার চেষ্টা করেন। তখনই ওই মুরগির একটা হাতের বাঁধন এসে ওনার গলায় চেপে ধরে। উনি তখন কোনো মতেই প্রস্তুত ছিলেন না ওই রকম একটা ভয়ানক অবস্থার সম্মুখীন হতে। ওনার গায়ে দাগ হয়ে গিয়েছে। তো উনি জোড়াজুড়ি করে ওখান থেকে ছুটেন এবং ছুটে তিনি দৌড়ে বাড়িতে চলে আসেন। বাড়িতে আসার পর সবাই দেখতে পারে যে ওনার ঘাড়ে এরকম দাগ হয়ে আছে এবং ওই দাগগুলো একদম কালো বর্ণের হয়ে আছে, 5টা আঙ্গুলের দাগ। তারপর ওনার সারা শরীরে কিছু একটা খামচে দিয়েছে, এরকম একটা অবস্থা ওনাকে দেখা যাচ্ছে। এটা আমরাও গিয়ে দেখেছি ওনাকে। তো এই বিষয়টা ঘটার পর ওনার মা যেটা করলেন, একটা কবিরাজ এনে ওনাকে ঝাড়ফুঁক করালেন এবং কিছু ওষুধ পানি ওনাকে দিলেন। তারপর ক্রমাগত 1 দিন 2 দিন যায়, উনি সুস্থ হয়ে ওঠেন। কি ভাবছেন ঘটনা এখানেই শেষ? না, ঘটনা যে আরও অনেক কিছু ঘটার বাকি। শুনতে তখন বুঝতে পারবেন। তো এভাবে কিন্তু 1 সপ্তাহ চলে যায়। 1 সপ্তাহ পর ওনাদের বাড়িতে একজন মানুষ মারা যান। ওনাদের একজন দাদি ছিলেন, ওই দাদির মৃত্যু হয় ওই 1 সপ্তাহ পর। তখন ওই দাদিকে ওই কবরস্থান দিবেন বলে সবাই সিদ্ধান্ত নেন এবং এখানে জায়গা একটু কিনে তারপর দিতে হবে। ওনাদের আবার বাড়ির যে জমিটুকু ছিল ওইটুকু ছিল, তারপর যে একটা কবরস্থান দেওয়ার মতো কোনো জায়গা জমি এটা ছিল না। কেউ মারা গেলে জায়গা জমি কিনে তারপর ওখানে কবরস্থান দিত আর কি। তো ওনার দাদির বেলাও তাই করা হয়, ওনার দাদিকে কবর দেওয়া হয় একটু জায়গা কিনে ওখানে। তো ওনার দাদি মারা গেছিলেন দুপুরের দিকে। তারপর দুপুরের মারা যাওয়ার পর সন্ধ্যার সময় জানাজা হয় এবং সন্ধ্যার পর ওনার দাদিকে কবর দেওয়া হবে, এরকম একটা অবস্থানে গিয়েছিল। আমরাও গিয়েছিলাম। তো পরবর্তীতে এক এক করে সবাই ওখান থেকে চলে আসে। রাত গভীর হতে থাকে। হঠাৎ নাকি শামীম ভাইয়ের মনে হলো যে ওনার দাদির কবরের কাছে কিছু একটা ফেলে রেখে চলে এসেছেন শামীম ভাই। তখন শামীম ভাইয়ের বাবাকে বললেন। তিনি বললেন যে এখন যেতে হবে না, সকালে যেও। কিন্তু ওদিন রাত্রিবেলা তো কারো ঘুম নেই। ওনাদের বাড়িতে অনেক আত্মীয় স্বজন মেহমান এসেছেন, তাদের সঙ্গে সবাই আলাপ আলোচনা করছেন ওনার দাদিকে নিয়ে। তারপর যেটা হয় আর কি, মানুষ মারা গেলে ওনাকে নিয়ে আলোচনা এটা হচ্ছিল। তো শামীম ভাই চিন্তা করলেন কেউ যখন ঘুমাচ্ছে না, তো আমি যাই কবরস্থানে গিয়ে লাইটটা নিয়ে দেখি, খুঁজে আসি, যদি পাই তাহলে তো ভালো। তখন রাত 2টা বাজে। উনি এনার ঘর থেকে একটা বাটন ফোন অন করে লাইটটা তিনি কবরস্থানের দিকে রওনা দেন। আস্তে আস্তে করে তিনি হাঁটা শুরু করেন ওই কবরস্থানের নিকট। তখন হাঁটতে হাঁটতে ওনার মনে হচ্ছে ওই দিনের কথাগুলো, ওনার সঙ্গে যে খারাপ ঘটনাগুলো ঘটেছে। এরপর থেকে কিন্তু রাত্রিবেলা ওই কবরস্থানের পাশ দিয়ে উনি কোনো দিন যাননি। তো আজকে উনি যাচ্ছেন, উনি ভয় পাচ্ছেন মনে মনে, না জানি আজকে কী হয়। মনে মনে তিনি সাহস জমিয়ে নিয়ে তিনি হাঁটা শুরু করেন। হাঁটতে হাঁটতে ওনার বাড়ি থেকে অনেকটা দূরে ছিল কবরস্থান, এটা 2.5 কি 3 মিনিট সময় লাগে হেঁটে গেলে। তো উনি ওখানে যান। ওখানে আবার কারো বসতি বা কোনো ঘর বাড়ি নেই, ওদিকে শুধু মানুষের রাস্তার মতো একটা যাতায়াত, এটা একটা মাটির রাস্তা। তো উনি কবরস্থানে চলে যান। এক পর্যায়ে গিয়ে তিনি ওনার ওই জিনিসটা খোঁজার চেষ্টা করেন। ওনার মুখ থেকে পরবর্তীতে শোনা গিয়েছিল যে ওনার হাতে থাকা একটা গড়ি নাকি ওখানে পড়ে গিয়েছিল, গড়িটা বেশ দামি ছিল। ওই গড়িটা তিনি খুঁজছেন কিন্তু পাচ্ছেন না। হঠাৎ তিনি দেখতে পারেন যে ওই মুরগির বাচ্চাগুলো আবারও এখানে উদয় হয়েছে। তো এই মুরগির বাচ্চাগুলো এবারের যে এটা অবস্থানটা, এটা দেখে তিনি আর ধরতে চাইলেন না। ভাবলেন যে ওই দিন রাত্রিবেলা ওই মুরগিগুলো ধরার ফলেই কিন্তু আমার এরকম ঘটনা ঘটেছে। আজকে এরকম মুরগি ধরে আমি আমার এরকম ক্ষতি করতে চাই না। তো তিনি পরক্ষণেই দেখতে পাচ্ছেন যে মুরগির বাচ্চাগুলো ক্রমাগত বেরিয়েই চলেছে। প্রথমে তিনি আনুমানিক দেখতে পেরেছেন 10-12টা হবে, তারপর দেখতে পারেন 18টা, 20টা, 30টা এরকমভাবে বেরিয়ে চলেছে একটা মুরগির ভিতরে। উনি দেখতে পেরে বেশ কৌতূহল অবস্থায় ওদের দিকে তাকিয়েছিল অনেকক্ষণ। ক্রমাগত তিনি দেখতে পারেন যে ওই মুরগির নাকি চোখ থেকে কীরকম আগুনের মতো লাল বর্ণের লোক্কা জ্বলছে। উনি এটা দেখতে পেরে বেশ অবাক হন এবং ওই মুরগিটাকে দেখার পরেই ওনার ওই দিনের রাতের মুরগিটার কথা মনে পড়ে গিয়েছে এবং ওই দিন রাত্রিবেলা যে মুরগিগুলো তিনি রেখেছেন ওনার যে লুঙ্গির যে বাঁধনে, ওইটা তো জোড়াজুড়ি করার সময় পড়ে গিয়েছিল সবগুলো মুরগির বাচ্চা। তো ওনার মনে আরও একবার সাধ জন্মে। ওনার বলতে গেলে এক কথায় ওনার সাহস ছিল বটে অনেক। তো উনি ওই মুরগিগুলোকে আবারও ধাওয়া করেন ধরার জন্য।
এক এক করে তিনি 8-10টা মুরগির বাচ্চা ধরে ওনার হাতে ওই লুঙ্গিটার বাঁধনে আবার রেখে দৌড় দিয়ে বাড়িতে চলে আসেন। বাড়িতে আসার পর সবাই জিজ্ঞেস করে, কিরে তুই এত হাঁপাচ্ছিস কেন, কি হয়েছে আমাদের খুলে বল। তখন শামীম ভাই বলেন যে আমি ওখানে গিয়েছিলাম এবং গড়িটা পাইনি। তো ওখানে আজকেও দেখতে পেরেছি কয়েকটা মুরগির বাচ্চা, আজকে তোমাদেরকে দেখানোর জন্য মুরগির বাচ্চাগুলো আমি ধরে নিয়ে আসলাম, দেখো। এই বলে যখনই তিনি লুঙ্গির বাঁধটুকু খুলে দিলেন, তখনই তো সবাই দেখতে পারে যে মাটির যে চাক্কা, যেমন মুরগির বাচ্চার মতো ছোট ছোট চাকাগুলো, ওই মাটির চাক্কা তিনি ওনার লুঙ্গির বাঁধনে করে নিয়ে এসেছেন, এটা সবাই দেখতে পাচ্ছেন। এমনকি উনিও দেখতে পাচ্ছেন তখন যে ওই মুরগির বাচ্চাগুলো আর মুরগির বাচ্চা নেই, ওগুলো মাটির চাক্কা হয়ে গিয়েছে। শামীম ভাই দেখতে পেরে বেশ অবাক হয়ে সবার দিকে তাকাচ্ছে এবং ওনার মুখ দিয়ে কোনো রকমের কথা বের হচ্ছে না, ওনার বাসাটুকু বন্ধ হয়ে যাচ্ছে। তখন সবাই জিজ্ঞেস করে, কিরে তুই না মুরগির বাচ্চা ধরে এনেছিস, এগুলো তো মাটির চাক্কা, এগুলো কেন এনেছিস? তখন শামীম ভাই বলে যে না না, এটা তো হতে পারে না, আমি মুরগির বাচ্চাই ধরেছিলাম, আর এগুলো হতে পারে না যে মাটির চাক্কা আমি নিয়ে এসেছি, আমি মুরগির বাচ্চা ধরেছি এবং এগুলি আমার লুঙ্গির ভিতরে পড়েছি। তখন ওনার পরিবারের লোকজনের আর বুঝতে বাকি থাকে না যে এর সঙ্গে খুব খারাপ ঘটনা ঘটছে। তখন ওনার বাবা যেটা বলেন, ওনাকে বলেন যে তুই আর কোনো দিন এই কবরস্থানের পাশে যাওয়ার চেষ্টা করবি না এবং ওই কবরস্থানের পাশ দিয়েও যাওয়ার চেষ্টা করবি না, রাত্রিবেলা দূরে থাক, দিনের বেলাও তুই যাবি না। তখন শামীম ভাই বললেন যে আমার যে গড়িটা হারিয়েছে এটা আমি কোথায় পাবো? তখনই ক্রমাগত শামীম ভাই অজ্ঞান হয়ে পড়েন, উনি সেন্সলেস হয়ে পড়েন। এটা দেখে সবাই ভয় পেয়ে যান এবং ভয় পেয়ে ওনার শরীরে গিয়ে চেক করেন, পালস চেক করেন, দেখেন যে সব ঠিক আছে, ওনাকে হাসপাতাল নিয়ে যান। ওই দিন হাসপাতাল নিয়ে যাওয়ার পরপরই ডাক্তার দেখতে পারেন যে ওনার প্রেশার একদম লো হয়ে গিয়েছে এবং ওনার শরীরে প্রচণ্ড পরিমাণে জ্বর উঠেছে এবং টাইফয়েড হয়ে গিয়েছে। দেখতে পেরে ডাক্তার সরাসরি এসে ওনার বাবাকে বললেন যে আপনার ছেলে টাইফয়েড হয়ে গিয়েছে, চিকিৎসার দরকার। তো 1 সপ্তাহ 2 সপ্তাহ এভাবে চিকিৎসা করানো হয়। ওনাকে চিকিৎসার পরবর্তীতে ওনাকে আবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। বাড়িতে নিয়ে আসেন সবাই। হয়তো কিছুদিন আগে ওনার দাদি মারা গিয়েছেন, এর জন্য সবার মনটা একটু শোকাহত। এখন আবার ওনার ছেলের সঙ্গে এরকম ঘটনা ঘটছে, মানে শামীম ভাইয়ের সঙ্গে এরকম ঘটনা ঘটছে, এটার কারণে কিন্তু সবারই একটু মনটা অন্যরকম হয়ে আছে। ওনার পরিবারের লোকজন সবাই ভয়ে আতঙ্কিত এবং ওনার বাবা ভাবলেন যে ভালো কবিরাজ এনে ওনার ছেলেকে একটু আটকে দিবে, বাঁধন দিবে, তারপর ওনার ছেলেকে তাবিজ কবজ করবেন আর পরিবারে কোনো কিছু করা লাগলে করবেন। এইটা ভেবে তিনি একজন ভালো কবিরাজ আনলেন এবং কবিরাজের সাহায্যে উনি ওনার পরিবারের লোকজন সকলকে আবদ্ধ করলেন তাবিজের মাধ্যমে। তাবিজ কবজের মাধ্যমে আবদ্ধ করার পর কবিরাজ অনেক কিছু নিয়মাবলী এবং নির্দেশনা দিয়েছিলেন, ওইটার অনুযায়ী চলতে হবে। তো সবাই মানলেন। এর মধ্যে একটি নিয়মাবলী যেটা রয়েছে, এটা আপনাদের মাঝে আমি বলতে চাইব। এই নিয়মাবলীটি ছিল যে রাত্রিবেলা কেউ কবরস্থানের পাশ দিয়ে ঘোরাফেরা না করা। তো এই নিয়মাবলীটা লঙ্ঘন করে একমাত্র শামীম ভাই। মাসখানিক চলে যাওয়ার পর শামীম ভাই একদিন ওই দোকানে আবারও গিয়ে আড্ডা দেন। আড্ডা দেওয়ার পরবর্তীতে শামীম ভাই রাত অনেকটা হয়ে গিয়েছিল, ওনার খেয়াল নেই। হঠাৎ তিনি দোকানদার ভাইকে জিজ্ঞেস করে শুনেন যে রাত 1টা বেজে গিয়েছে। শুনে খুব ভয় পেয়ে ওনার পাশে থাকা একজন মুরব্বী লোককে বললেন যে চাচা আপনি কি আমাকে আমার বাড়িতে একটু পৌঁছে দিয়ে আসবেন? মুরব্বী চাচা বলেন যে তোমার বাড়ি তো ওই দিকে, আমি তো যাব ওই দিকে। তো শামীম ভাই আবারও জিজ্ঞেস করলেন যে চাচা আমাকে একটু এগিয়ে দিয়ে আসলে ভালো হয়, আমাদের পরিবারে একজন কবিরাজ বলে গিয়েছেন যে আমি যাতে কবরের আশপাশে যাতে না ঘুরি। তখন ওই চাচা শামীম ভাইয়ের কথা শুনে একটু অট্টহাসি বললেন যে এসব কবিরাজ আর বাঁধ তারপর ভয় আজকাল কি আছে নাকি, পাগল তুমি নাকি, যাও যাও বাড়ি যাও, কোনো সমস্যা হবে না। এই বলে ওই চাচা শামীম ভাইকে বাড়িতে পাঠিয়ে দেওয়ার জন্য পাঠিয়ে দিলেন দোকান থেকে। শামীম ভাই তখন খুব ভয় নিয়ে তিনি হাঁটছেন। উনি তখন এরকম বিষয় যে কবরস্থানের পাশে মুরগি থাকবে, ওনার ভিতর থেকে অনেক ভয়গুলো ওনার চলে গিয়েছিল। উনি মনে মনে ভাবছেন যে এরকম আর লোভ আর কোনো রকমের যে বড় হওয়া যাবে, এটা করা যাবে, ওইটা করা যাবে, ওইটা তিনি বাদ দিয়েছেন মন থেকে। তো উনি যেতে যেতে যখন ওই কবরস্থানের পাশ দিয়ে আবার হেঁটে যান, তখনই দেখতে পারেন যে কবরস্থানের ডান পাশে যেদিকে একটা ক্ষেত বয়ে গিয়েছে, ওই ক্ষেতের মধ্যে কিছু একটা আলো ঝলমল করছে। তিনি ওই আলোটা দেখার জন্য ক্রমাগত ওদিকে হাঁটা শুরু করেন।
উনি ওই জলকা আলোটাকে দেখে ওনার বুঝতে বাকি ছিল না যে ওই দিনের রাতের মুরগিটা অর্ধ মানুষরূপী মূর্তি এবং মানুষ এইটা এখানে বসে আছে। উনি দেখতে পেরেই ওখান থেকে চলে আসার চেষ্টা করেন। হঠাৎ তিনি ওখানে হোঁচট খেয়ে পড়ে যান। হোঁচট খেয়ে পড়ার সাথে সাথেই তিনি উপর দিকে চেয়ে লক্ষ্য করেন যে ওনার উপরে খুব খারাপ একটা অবস্থান সৃষ্টি হয়ে গিয়েছে। উনি দেখতে পারেন ওনার উপরে যে গাছগুলো ছিল কবরস্থানের, ওই গাছগুলোর মধ্যে লাল বর্ণের পিশাচ লটকে আছে, ছায়ামূর্তির মতো লাল লাল বর্ণের। এগুলোর মধ্যে আবার শরীর থেকে কেমন আগুনের মতো ঝলকা জ্বলছে এবং কীরকম পানি নির্গত হচ্ছে ওদের শরীর থেকে। দেখতে পেরে শামীম ভাই খুব ভয়ে ওখানে একদম অবস্থা নাজেহাল হয়ে পড়ে। উনি তখন এখান থেকে উঠে দৌড় দেওয়ারও চেষ্টা করেন, কিন্তু ওনার শরীরের সবটুকু শক্তি তিনি হারিয়ে ফেলেছেন। ওনার শক্তিটা এমনভাবে হারিয়েছেন, উনি এখান থেকে যে উঠে দৌড় দিবেন এরকম শক্তি তিনি পাচ্ছেন না। তখন তিনি ভয় পেতে পেতে ওখানে সেন্সলেস হয়ে পড়েন। রাত্রিবেলা সবাই খুঁজতে খুঁজতে ওনাকে পাচ্ছেন না। শামীম ভাইকে খুঁজতে না পেয়ে শামীম ভাইয়ের বাবা খুব মুশকিলে পড়ে যান এবং ওনার মাথায় বারবার একই চিন্তা আসছে যে কবিরাজ না করেছে রাত্রিবেলা কেউ বাড়ির বাইরে কেউ না থাকুক, না করুক যদি কোনো ক্ষতি হয়ে পড়ে। এটা ভেবে শামীম ভাইয়ের বাবা খুব ভেঙে পড়েন এবং সবাইকে নিয়ে কান্নাকাটি শুরু করে দেন। শামীম ভাইকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। হঠাৎ শামীম ভাইয়ের যে একটা ভাই ছিল ছোটো, তার বয়স ছিল 12 বছর, তার হঠাৎ মনে হলো যে ভাইয়া তো ওই দোকানে মানে সামিরউদ্দিন চাচার দোকানে ওখানে তিনি চা খান এবং ওখানে আড্ডা মারেন, চলো ওখানে গিয়ে দেখে আসি। তখন শামীম ভাইয়ের বাবা বললেন যে না রে, ওখানে তো থাকবে না, এ মনে হয় অন্য কোথাও গিয়েছে, না হলে তো এখানে থাকলে তো আসার কথা, এখনও আসছে না। ছোটো বাচ্চাটা জোর করে তার বাবাকে নিয়ে বাইর হয় ঘর থেকে বাইর হয়ে দেখতে পারে যে কবরস্থানের দিকে কীরকম আলো ঝলমল করছে। তখনই শামীম ভাইয়ের বাবার মনে খেয়াল হলো যে আমাদের কবরস্থানের পাশ দিয়ে রাত্রিবেলা যাওয়া বারণ, তো আমরা কবরস্থানের পাশে যাব না। তো এটাই ছিল শামীম ভাইয়ের বাবার খুব বড় বোকামি। উনি তখন ওই কবরস্থানের পাশ দিয়ে যান না। উনি ভাবলেন যে ও পাশ দিয়ে যাবেন এবং গিয়ে দেখে আসবেন যে ওদিকে কী আছে, আর এদিকে যাওয়ার দরকার নেই যেহেতু এদিকে কবরস্থান। উনি তখন যান ওদিকে, গিয়ে দোকানপাট সব কিছু খুঁজে আসেন, দেখেন যে সব দোকানপাট বন্ধ করে দিয়েছে। রাত অনেকটা হয়েছে, 3টা বাজে, দোকানপাট তো বন্ধ করবেই। দোকান বন্ধ করেছে। ওনার যে বন্ধু ছিল, শামীম ভাইয়ের বন্ধু ছিল, এদের বাড়িতে ডাকাডাকি করেছে রাত্রিবেলা। তো রাত্রিবেলা ডাকাডাকির পর যখন মানুষজন এসে জিজ্ঞেস করে কি হয়েছে, বলে শামীম ভাইকে পাওয়া যাচ্ছে না। সবাই খুব আতঙ্কিত হয় এবং সবাই খুব ভয় পায়। তখনই শামীম ভাইয়ের আরেক বন্ধু ওনার বাবার সঙ্গে রওনা দেন এবং ওই কবরস্থানের পাশে শামীম ভাইয়ের বন্ধুটা তিনি আলো ঝলমল করতে দেখে তিনি বললেন যে দেখুন তো কবরস্থানের পাশে কীরকম আলো জ্বলছে, চলুন দেখে আসি। শামীম ভাইয়ের বাবা বলে যে না, আমি এখন যাব না, আমাদের যাওয়া নিষেধ আছে। বাবা তুমি কি যেতে পারবে? তখন বন্ধুটা বলেছে আমার তো ভয় করছে, কি করব। তখন শামীমের বাবা বললেন যে আমরা এখানে দাঁড়াই, তুমি গিয়ে দেখে আসো কবরস্থানের পাশে কি, আর যদি কোনো খারাপ কিছু হয় তাহলে আমাদেরকে ডাক দিও। তখন ওই শামীম ভাইয়ের বন্ধু তিনি হেঁটে যান ওই কবরস্থানের নিকট। আস্তে আস্তে করে হেঁটে গিয়ে যখন দেখতে পারেন ওই কবরস্থানের উপরের যে পাশের গাছগুলো ছিল, ওই গাছগুলো থেকে লাল বর্ণের ছায়ামূর্তির মতো পিশাচগুলো ঝুলে আছে। দেখতে পেরে বেশ অবাক হয়ে একটা চিৎকার দেন। এরই পারিপার্শ্বিকতায় যখন নিচের দিকে তিনি তাকান, দেখতে পারেন যে ওনার বন্ধু শামীম ওখানে পড়ে আছেন। তখন ওখান থেকে তিনি এক চিৎকার দিয়ে চাচাকে বলেন যে আপনার ছেলে এখানে পড়ে আছে, তাড়াতাড়ি তাকে নিয়ে যান এসে। তখনই শামীমের বাবা ওখান থেকে দৌড় দিয়ে চলে আসেন। তখন কোনো রকমের বাধা, কোনো রকমের কবিরাজের কথা তিনি না মেনে ওখানে চলে যান এবং গিয়ে ওনার ছেলেকে কাঁধে নেন। দেখতে পারেন সারা শরীর থেকে রক্ত বইছে এবং উপরে থাকা যে ছায়ামূর্তিগুলো ছিল ওগুলো উধাও হয়ে যাচ্ছে আস্তে আস্তে করে এবং এখানে খুব বাজে রকমের আওয়াজ শব্দ হচ্ছে। শামীমের বাবা এখানে খুব ভয়ানক অবস্থার পরিস্থিতি দেখে ওনার ছেলেকে বললেন যে তুই তাড়াতাড়ি বাড়ি চলে যা, এবং শামীম ভাইয়ের বন্ধু এবং শামীম ভাইয়ের বাবা দুইজন মিলে শামীম ভাইকে বাড়িতে নিয়ে আসেন। পরদিন 2-3 মাস যাবৎ শামীম ভাই বিছানায় পড়েছিল, তিনি উঠতে পারছিলেন না। ওনার টাইফয়েড জ্বরটা আবারও দেখা দিয়েছিল এবং ওইটার চিকিৎসাধীন অবস্থায় ওনার অনেকটা ক্ষতি হয়েছিল। উনি অনেকটা শুকিয়ে গিয়েছেন এবং স্বাস্থ্য শরীর নষ্ট হয়ে গিয়েছেন। তো এই ঘটনার পরেতে কিন্তু এই কবরস্থানের পাশ দিয়ে এদের পরিবারের মানুষজন আসা যাওয়া করে না।
রাত্রিবেলা তো দূরে থাক, এখন দিনের বেলাও ওই কবরস্থানের দিকে ওদের পরিবারের কেউ আসা যাওয়া করে না এবং এই কবরস্থানের পাশ তিনি ওনারা মানে বাতিল করেছেন, অন্যদিকে তারা হাঁটাচলা করেন। তো এর পরবর্তীতে ওনার অনেক ক্ষতি হয়। তো 2-3 মাস যাবৎ উনি অসুস্থতার পর সুস্থ হন। এখন তিনি ভালো আছেন এবং সুস্থ আছেন। আর এই ঘটনাটি উনি আমাদের সাথে শেয়ার করেছেন এবং ঘটনাটি আমরাও অনেকটা অনুধাবন করেছি, শুনেছি, বুঝেছি এবং এই ঘটনাটার সম্মুখীন যে তারা হয়েছে এটারও অনেক প্রমাণস্বরূপ ওনার শরীরে দাগ এরকম রয়েছে, তারপর ওনার শরীরে কাটা দাগ, 5 আঙ্গুলের ছাপের দাগ, এরকম কিছু অংশবিশেষ ওই শামীম ভাইয়ের শরীরে এখনও রয়েছে। লিসেনার্স, এই ছিল ঘটনা। ঘটনাটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করে বন্ধুবান্ধবের মাঝে ছড়িয়ে দিন এবং অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। লিসেনার্স, আমাদের এই চ্যানেলে প্রতিদিনই সত্য নির্ভর ভয়ঙ্কর ঘটনা যেগুলো মানুষের সঙ্গে ঘটে গিয়েছে এই রকম ঘটনাগুলো আমরা আপলোড করে থাকি আপনাদের মাঝে, আপনাদের সাথেই থাকি সবসময় রাত 11টা বাজে। তো আপনারা আমাদের সাথেই থাকুন এবং আমাদের পাশেই থাকুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। লিসেনার্স, কালকে একটি নতুন রকমের ঘটনা আপনাদের মাঝে আমরা নিয়ে আসবো এবং এই ঘটনাটি অনেকটা বেস্ট হবে। এটি আমাদেরকে দিয়েছেন আমাদের একজন লিসেনার্স, উনি ইমেল করে দিয়েছেন। তো এই ঘটনাটি আমি আশা করি আপনাদের অনেকটা ভালো লাগবে। লিসেনার্স, কাল পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।